ওটা বিক্ষোভ হয়নি, ওটা ছোটলোকামি হয়েছে। আর আমার বক্তব্য হচ্ছে তিলোত্তমা অভয়ের ঘটনাটা গিয়ে যাদবপুরের ঘটনা তুমি গিয়ে ইউকেতে জিজ্ঞেস করছো কেন? আমি এতক্ষণ অনেক কথা বললাম, সেখানে বাংলায় আমি মুখ্যমন্ত্রী অনেক কিছু প্রতিবাদ করি ফেসবুকে। কদিন আগে আমি কিছু পোস্ট করেছি, তা বললে কি আমি জেলে ঢুকে যাচ্ছি না আমাকে মেরে দিচ্ছে। জ্যোতিবাবুকে আমরা একটু ওভার রেটেড, এটাই মনে করি, একটা ওভার রেটেড লোক, যার সেইরকম যোগ্যতা হয়নি, কিন্তু ভাগ্যটা ভালো ছিল, উনি পেয়ে গেছেন জায়গাটা। ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বিক্ষোভের যে আঁচ সেটা কিন্তু বিস্ফোরণ হয়ে ফাটছে রাজ্য রাজনীতিতে। বঙ্গে সেই রাজনীতির চর্চা বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রীকে যে অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এসএফআই এই যে ঘটনা ঘটিয়েছে তার জন্য নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু বিশিষ্ট ব্যক্তি হিসাবে, সমাজকর্মী হিসাবে ডক্টর অরিন্দম বিশ্বাস এই বিষয়টা কীভাবে দেখছে? তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এই বিষয়টা কীভাবে দেখছে? না, এটা একটা বলে লাভ নেই, ওটা বিক্ষোভ হয়নি, ওটা ছোটলোকামি হয়েছে, ওটা বাচালতা হয়েছে, অসভ্যতামি হয়েছে। ওটা কারণ দেখলাম প্রায় আমার বয়সী একজন ছাত্র অক্সফোর্ডে পড়ে, সেও দেখলাম প্ল্যাকার্ড হাতে, দুজনকে দেখলাম। আরেকজন ডাক্তার, তার নামটা আমি আর বলছি না, লজ্জা হয় এদের ডাক্তার হলে, ওখানে গিয়ে অসভ্যতামি করতে। মানে ওখানে ইউকে বলে বেঁচে গেছে, ইউকে বাইরে হলে মানে বেশ ওনার ট্রিটমেন্ট অন্যভাবে হতো। তো ঘটনাটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে অসভ্যতামি করা কি? তুমি ডাক্তার, কেউ ওই তার মধ্যে তিনজনকে দেখলাম বেশ আমার বয়সী লোক, বা আমার থেকেও বড় হতে পারে তারা, তারাও ছাত্র, যাক ভালো, মানে সেটা বয়স নেই, পড়াশোনার বয়স নেই, সেটা তারা বারবার প্রমাণ করেছে, কিন্তু দরকার ছিল না। তুমি তিলোত্তমার ঘটনা হচ্ছে, এখানে একটা ইউকেতে গিয়ে তিলোত্তমার ঘটনা তোলার জন্য এখানে আন্দোলন হয়েছে 4-5 মাস, অনেক তোতলা পাতলা কাতলারা কথা বলেছে, আমরা দেখেছি। কিন্তু একটা ঘটনা স্পষ্ট, তিলোত্তমায় বহু রাজনীতি হয়েছে, ধর্মতলার মোড়ে গিয়ে চিৎকার হয়েছে, কিন্তু একটা কেউ বোঝেনি যে চিৎকার করে কোর্ট শোনে না, আদালত ডকুমেন্টস দেখে। আর আমার বক্তব্য হচ্ছে তিলোত্তমা অভয়ের ঘটনাটা গিয়ে যাদবপুরের ঘটনা তুমি গিয়ে ইউকেতে জিজ্ঞেস করছো কেন? হু আর ইউ টু আস্ক? ওখানে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয়নি, কিছু ঘটনা ঘটেছে। আর যেখানে সিবিআই একটা মামলা করে তাকে একজন দোষীকে শাস্তি পর্যন্ত করা হয়েছে, আদালত জ্যোতি সাব্যস্ত করেছে, আবার নতুন করে কি গল্প অভয়া নিয়ে তোমরা করছো, এটা নিয়ে আবার একটা বড় প্রশ্ন। তারপর অবাক লাগলো যে এসএফআই হিন্দু, আমি এসএফআই হিন্দু গ্রুপ জানতাম না, এসএফআই ইউকে আদৌ ওই গ্রুপটা লন্ডনের কনস্টিটিউশনে রেকগনাইজ কিনা। ফেসবুকে রেকগনিশন আলাদা, কিন্তু লন্ডনে যে আজকে ল অনুযায়ী, ইউকে ল অনুযায়ী তারা রেকগনাইজ কিনা। কাগজে পত্রে আমিও খুশি লিখে দিতে পারি, যা খুশি লিখে দিতে পারি, যে আমি বলতেই পারি কালকে আমি তাজমহলের মালিক, অরিন্দম বিশ্বাস গেল, ঘটনা আমি বলতে পারি ভুলভাল, কিন্তু ওটা তো আমার প্রমাণ নয়। আমার বক্তব্য হচ্ছে যারা ক্লেম করছে এসএফআই ইন্ডিয়া ইউকে, আমি জানি না ইন্ডিয়া ইউকের মধ্যে একটা এসএফআইয়ের কোনো আলাদা হয়েছে কিনা, আমার যথেষ্ট বিরক্ত লেগেছে। ঘটনাচক্রে অক্সফোর্ডে উনি গেছেন, উনি কেলগে গেছেন, কোথায় গেছেন, বক্তব্য হচ্ছে উনি কিন্তু ভারতের প্রতিনিধি হয়ে গেছেন, খালি চিফ মিনিস্টার নয়। তো ঘটনাচক্রে আমার যেটা খারাপ লাগলো, এই অসভ্যতামিটা ওই 4-5টা ছেলে মেয়ে না করলেই পারতো। তো আমার বক্তব্য হচ্ছে, তোমার যখন প্রশ্ন উত্তর একটা জায়গা আছে, তুমি বললেই পারতে আমার কাছে একটা চিরকুট দিয়ে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করতেই পারতে, তিনি উত্তর দিতেন। তোমার চিৎকার চেঁচামেচি করার জায়গা ওটা ছিল না। এইটা নিয়ে কিন্তু আমার ভীষণ আপত্তি, প্রবল আপত্তি। এবং আমি মনে করি বাংলার এই ছেলেগুলো হচ্ছে কলঙ্ক, একেবারে মানে শিক্ষার কলঙ্ক। কতজন শিক্ষার্থী ছিল আমি জানি না, বা বিদ্যার্থী ছিল কতজন জানি না, আর কে বিজেপি কে সিপিএম আমি জানি না, কিন্তু যে কাজটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে, মানে এটা অবান্তর প্রশ্ন হয়েছে। এবং তার সাথে আমি বলবো মানে অশিক্ষার পরিচয়টা দেওয়া হয়েছে। শতরূপ ঘোষ তিনি বলছেন যে বাংলায় প্রতিবাদ করার স্কোপ নেই বা জায়গা নেই, করতে দেওয়া হয় না। যদি বাংলায় প্রতিবাদ করা হয়, নয়তো শিলাদিত্য হতে হয়, নয়তো টুম্পা হতে হয়, সেজন্য বিদেশের মাটিতে করা হয়েছে। তো আমি এতক্ষণ অনেক কথা বললাম, সেখানে বাংলায় আমি মুখ্যমন্ত্রী অনেক কিছু প্রতিবাদ করি ফেসবুকে, কদিন আগে আমি কিছু পোস্ট করেছি।
তা বললে কি আমি জেলে ঢুকে যাচ্ছি না আমাকে মেরে দিচ্ছে? ঘটনাচক্রে সব কিছুর স্থানকাল পাত্র আছে। তুমি যেখানে খুশি যাবে সেখানে খুশি একটা কিছু বলে দেবে আলটপকা, সেটা কখনো হবে না। আর 34 বছরে প্রতিবাদ করলে অনেক গল্প হয়েছে, ঠিক আছে, প্রতিবাদ করে লোককে খুন হতে হয়েছে, লোককে বিজন সেতুর ওপর পুড়িয়ে মারা হয়েছে, সেইগুলো সেরকম অর্গানাইজ ভায়োলেন্স কিন্তু এই আমলে দেখা যায়নি। কিন্তু আমি এই আমলকে কোনো রকম ক্লিন চিট দিচ্ছি না। যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদের একটা ভাষা আছে, প্রতিবাদের একটা স্থানকাল পাত্র আছে। এসএফআই তো আমার মনে বলতে চাচ্ছেন যে বিদেশের মাটিতে ভারত বা বাংলার নাক কেটে দিল কোথাও। পুরোপুরি একটা অসভ্যতামি। নাক কাটলো তো, চিৎকার চেঁচামেচি কোনো দরকার ছিল না। ভদ্রভাবেই ওখানকার লোকেরা কী ভাবলো যে 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 ভারতবর্ষকে আমরা ছেড়ে গেছিলাম সে ভারতবর্ষ ওরকমই আনসিভিলাইজড হয়ে রয়েছে। সেটাই তো মানে উইনস্টন চার্চিল বলেছিল আরও কিছুদিন, হাউস অফ কমন্স একটা লেকচার আছে যে আরও কিছুদিন রাখো ভারতবর্ষকে, এখনও স্বাধীনতা দিও না। কুণাল ঘোষ বলছেন যে আমরা খুঁজে খুঁজে ওই সমস্ত কমরেডদের বাড়ি বাড়ি মিষ্টির হাঁড়ি পাঠাবো। না, এইটা ঠিক নয়, আমি এটা বিশ্বাস করি না। এটা রেট্রিবিউশন দরকার নেই, করে ফেলেছে। পুরো ব্যাপারটা ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও পপুলারাইজ করে ফেললো। মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গায় মাথা ঠান্ডা রেখে করে কথা বলেছেন, হেসে কথা বলেছেন। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজটাতে একটা মেকওভার হয়ে গেল, আরও বেটার জায়গায় উনি চলে গেলেন। কিন্তু কুণাল ঘোষ বাবুর এই কথাটা লোকের বাড়ি বাড়ি ঘুরে বৃষ্টি, কারণ এইটাই যখনই উনি বলবেন সব লোক অন্যভাবে নেবে, সবাই একভাবে নেবে না বিষয়টাকে। সবাই কিন্তু খুব সহজভাবে মজা করে নেবে না। একদল কিন্তু খেপে যাবে, তখন গিয়ে একটা রেট্রিবিউশনের চান্স হতে পারে, যেটা আমি কালকে ফেসবুকে লিখেছি। সব পারি, কিন্তু রেট্রিবিউশন করো না কখনো। মারধর, তাহলে সিপিএমের সাথে তোমাদের তফাৎ কী আছে? সিপিএম তো এই মারধরটাই করেছে। যে কথা শোনেনি তাকে মেরে দিয়েছে, যে ভোট দেয়নি তার হাত কেটে দিয়েছে, যে ভোট দেয়নি তার মুখে মাছ ঢেলে দিয়েছে বা মাছ ঢুকিয়ে দিয়েছে। এগুলো তো সিপিএম করেছে, সিপিএমের অবনত হয়েছে। এগুলো অনিতা দেওয়ান হয়েছে, তারপর হচ্ছে ওটা ধারতলা হয়েছে। তারপর আমরা দেখেছি ছোটো আগাড়িয়াতে 10টা খরগোশ মারা গেছিলো, তারপর মানে খরগোশ মারতে গিয়ে মানুষ মেরে দিয়েছিল। ঘটেছে তো, সিপিএমের আমলে তো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু তা বলে আমাকে যদি রেট্রিবিউশনের পথটা দিতে হয়, আমাকে যদি রিভেঞ্জের পথটা দিতে হয়, না, এইটা গণতন্ত্র কখনো অ্যালাউ করে না, গণতন্ত্র কখনো এটার স্বাক্ষর করে না। কুণাল ঘোষ মিষ্টি পাঠানোটা হলে 6জন লোক হয়তো মিষ্টি নিয়ে গেল, কিন্তু বাকি 6জন তারা কিন্তু বাড়াবাড়ি করতে যাবে। সুতরাং এটাকে সমর্থন আমি একদম করি না, আমি বারবার বলছি। অনেকে বলছেন যে ইতিহাস ফিরে এলো। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী তখন উনি বিদেশে যেতেন শিল্প আনতে। তখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তৃণমূলের, তিনি তখন কংগ্রেস নেত্রী, তিনি তখন বলতেন যে ইনি গ্রীষ্মের ছুটি কাটাতে বিদেশ ভ্রমণ করছেন জ্যোতি বসু। সেই ইতিহাস কি ফিরে এলো সত্যি বলতে? দেখো, জ্যোতিবাবু একজন ওই কী সব কমিউনিস্ট বলে, কমিউনিস্ট উনি কোনোদিন ছিলেন না। সিপিএম কমিউনিস্ট ব্যাপারটা ছিল, লিবারাল ডেমোক্রেসি আমি বিশ্বাস করি। এবং জ্যোতিবাবুকে আমরা একটু ওভার রেটেড, এটাই মনে করি। একটা ওভার রেটেড লোক, যার সেইরকম যোগ্যতা হয়নি, কিন্তু ভাগ্যটা ভালো ছিল, উনি পেয়ে গেছেন জায়গাটা। কারণ ওই সময় জায়গাটা কেউ ছিল না, মানে বিভিন্ন সবাই যখন ভাগত ধরলো পার্টিতে, তারপর জ্যোতিবাবু ওই জায়গাটা পেয়ে গেল। কারণ কোয়ালিটির লোকগুলো কিন্তু সিপিআইতে চলে যায়, ইনফিরিয়ার কোয়ালিটির লোকগুলো কিন্তু চলে যায় সিপিএমে। যদি দেখেন ভালো করে ইতিহাসটা দেখতে হয়, জ্যোতিবাবু ওভার রেটেড লোক। জ্যোতিবাবুকে নিয়ে আমি আবার কোনো আলাদা উচ্ছ্বাসও নেই, কৌতূহলও নেই, কোনো সেরকম কিছু বলিও না আমি। কারণ উনি ওই কথাগুলো বললে অনেকের ভাগা ভাগা কথাগুলো কিছু লোকের ভালো লেগেছিল, কিন্তু আই নেভার কনসিডার হিম টু বি আ ভেরি গুড স্পিকার, নর হি ওয়াজ আ ভেরি গুড স্টেটসম্যান। ঠিক আছে, এটা ঠিক আছে, জ্যোতিবাবুর ওই করেছে, কিন্তু আমি এইটুকু তাকে খুব বড় লিডার হিসেবে মনে করিনি কোনো দিনই। তো জ্যোতিবাবু ইংল্যান্ডে যেতেন, কিন্তু ওটা তো মানুষকে ওই করে। তুমি 1 মাসটা শুনলাম নাকি 1 মাস যেতেন, আমার মনেও নেই। কিন্তু বাংলার জন্য কিছু করেন তো নি, ইনভেস্টমেন্ট। আর এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লোক নিয়ে আনতে যাননি, এটা কিন্তু উনি একবারের জন্য বলেননি। ওনাকে কেলগ জায়গা থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি কেলগ, এটা নিয়ে একটা ওখান থেকে একটা লেকচার দেওয়ার জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা হয়েছে। উইমেন এম্পাওয়ারমেন্ট তো হয়েছে, ওই কোনো দাড়িওয়ালা সাংবাদিক কী বললো তা নিয়ে আবার কিছু এসে যায় না। অনেক ইনভলভমেন্ট কিন্তু বেড়ে গেছে, সামনে আসছে মহিলারা, গ্রামেরও কম, সংখ্যাটা এখনও বিরাট নয়, কিন্তু আসছে। তো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে উনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা ওনাকে ইনভাইট করেছে, উনি বলেছেন, উনি তো জোর করে যাননি। কিন্তু ঘটনাচক্রে আমি এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য কিন্তু বলেননি যে আমি লগ্নি আনতে যাচ্ছি।
এটা কিন্তু ভুল কথা, আমি শুনিনি কোনো, যেহেতু আমি মিথ্যে কথা হচ্ছে। কিন্তু জ্যোতিবাবু ওই লোক দিয়ে আনতে গেছেন, মানুষ দেখুন, মানুষ তখন সরল ছিল, কাগজ এত ছিল না, এত চ্যানেল ছিল না, দুটো সংবাদ মাধ্যম না তিনটে সংবাদ মাধ্যম, প্রিন্টে আর দূরদর্শন। তো আর কংগ্রেস তো মোটামুটি ওদের সাথেই খাইয়ে রেখেছিল, আর ওই জন্য দূরদর্শনে বিশেষ কিছু আপনি দেখতে পাবেন না। তো এত চ্যানেল থাকলে, আমি এইটুকু মনে করি, এত চ্যানেল থাকলে যদি এই চ্যানেলের অবস্থা ৭৭-এ থাকতো, বরিজ্ঝাপির পর ৮২ সালে সিপিএম থাকে না, থাকতো না। বরিজ্ঝাপি যে ঘটনাগুলো ঘটেছিল, আনন্দবার্গী ঘটনার পর থাকে না। কিন্তু এরপরই যখন যখন টিভি, এতগুলো টিভি চ্যানেল এলো, নেতাই, নন্দীগ্রাম, এইসব ঘটনার পরই কিন্তু আস্তে আস্তে ৩৪ বছরের গল্প শেষ হয়ে গেল। ইন্ডিয়ান পলিটিক্স হলো, এবার একটু বঙ্গ রাজনীতিতে আসি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সামনেই রামনবমী রয়েছে। এই রামনবমীতে শুভেন্দুবাবু বলছেন যে আগেরবারে 50 লক্ষ মাঠে নেমেছিল, এবারে 1 কোটি লোক উনি মাঠে নামবে রামনবমীতে। এবং সেই সঙ্গে বলছেন যে যদি এই রামনবমীতে রুখতে আসে উনি বুঝে নেবেন। না, এটার দায়িত্ব কেউ দেয়নি, শুভেন্দুবাবুকে দেয়নি বা শুভেন্দুবাবুর পার্টিকে কেউ দায়িত্ব দেয়নি রামনবমী পালন করানো, ঠিক আছে? জোর করে পালন হয় না। রামনবমী 18 শতকে শ্রী রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার ওখানে পালন করেছে, এটা অস্বীকার করার নেই। পালন হতো, মন্দিরে হতো, বিভিন্ন স্থানে, নির্দিষ্ট স্থানে হতো, রাস্তায় হতো না। ঘটনাচক্রে ভাটপাড়ার এক নেতা, যেখানে ভাটপাড়া এক সময় ব্রাহ্মণদের জায়গা ছিল, সেই নেতা বহিরাগত নেতা, সে এসে ওটাকে বোমের কারখানা, মারপিটের কারখানা তৈরি করেছে। তিনি নাকি 4 লাখ লোক, কে দায়িত্ব দিয়েছে? রাম, নিশ্চয়ই বাঙালিরা রাম নাম বলে, কিন্তু জোর করে আজকে রাম নবমী করতে অস্ত্র দেখাতে হয়, অস্ত্র প্রদর্শন সিম্বলিক হোক, কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু অশান্তি হয়েছে। সেই অশান্তিটা কে আটকাবে সেটা তো দেখতে হবে। অশান্তির দায়িত্ব এবার সঙ্গে সঙ্গে শুভেন্দুবাবুরা ওই মহরম নিয়ে বলবে। আমার বক্তব্য, মহরমেও যদি সিম্বলিক হয় অসুবিধাটা কোথায়? সেখানে অশান্তি তো করছে না, উগ্রতা দেখালে সেটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু তুমি উগ্রতা দেখাবে, তুমি 1 কোটির দায়িত্ব কেন, তোমাকে কে দিয়েছে? Who has given you the responsibility of bringing 1 crore people on the streets to celebrate Ram Navami? That is my question as a citizen. That is my question as a citizen who adheres to democratic principles and values. এটা আমার একটা প্রশ্ন আছে শুভেন্দু অধিকারীর দিকে। Who has given you the responsibility? তোমার তো নয়। আমার রিলিজিয়ান আমার কাছে, আই ডোন্ট হ্যাভ টু টেক পারমিশন ফ্রম ইউ। আমি রামনবমী পালন করবো না, দুর্গাপুজো পালন করবো না, কালী পুজো পালন করবো না, সরস্বতী পুজো পালন করবো। আমি রাম নাম আমরা সবসময় বলি, রাম লক্ষণ আমরা কথাটা বলি, আর জয় শ্রীরামের জায়গায় আমরা জয় সীতারাম কথাটা মাঝে মাঝেই বলি। এটা বাংলাতে বিরাট না হলেও ছিল, রামকে আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু একই সাথে এটাও ঘটনা, আমি কখনোই বলতে পারি না যে আজকে আমি দায়িত্ব নিতে পারি না 50 লাখ নেমেছে, 1 কোটি নেমেছে, অস্ত্র নিয়ে নেবো। তারপরেই তো আমি হচ্ছে কমিউনাল বিষয়টাকে আরও ফ্লেয়ার আপ করছি, কমিউনাল টেনশনটা ফ্লেয়ার আপ করছি। দ্যাট ইজ মাই মোটিভ। ধর্ম, সনাতন ধর্মর কথা বলে, সনাতন ধর্ম তো এটা শেখায়নি। সনাতন ধর্ম সহ্য শিখিয়েছে। সনাতন ধর্ম অপ্রিয় সত্যির কথা বলো না সেটা বলেছে। সনাতনী কথাটা তো আজকে না, সনাতনী কথাটা মহাভারতে আছে। তো সনাতনী কথাটা তো সংজ্ঞা বদলে ফেলছে শুভেন্দু অধিকারীর মতন লোকেরা, এটা খুব স্পষ্ট করে আমি বলতে পারি। বিজেপির লোকেরা সনাতনী তারা বলছে নিজেদের, কিন্তু সনাতনীর যে ব্যাখ্যাটা, সনাতনীর যে সংজ্ঞাটা, সেটা তো বারবার ধাক্কা খাচ্ছে। আপনি শুনে থাকবেন যে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলার যে বাঙালি হিন্দু যারা রয়েছেন তাদের রক্ষা করবেন তিনি, তার দায়িত্ব তিনি নিচ্ছেন। কেউ দায়িত্ব দেয়নি। আমি হিন্দু, গর্বিত হিন্দু, নিশ্চয়ই ঈশ্বর বিশ্বাস করি, কিন্তু আমি তো দায়িত্ব দিইনি। কজন দায়িত্ব দিয়েছে? কে দায়িত্ব দিয়েছে? যেদিন উনি 294-এর মধ্যে 294টা সিটে জিতে ফিরে আসবেন বিজেপি, উনি হলে উনি সবচেয়ে বেশি উনি করবেন, সেদিন বেড়ে দেবো যে হ্যাঁ 294তে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে দায়িত্বটা দিয়েছে। কিন্তু উনাকে কেউ দায়িত্ব দেয়নি আপাতত যে হিন্দু ধর্মের উনি প্রধান হোক, হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য ওনাকে লড়াই, উনি বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করতে এসছেন। কিন্তু এটা বারবার ভুলে যাচ্ছে, এটা সেকুলার, এটা ডেমোক্রেটিক, নিজের ধর্ম পালন করার অধিকার ভারতবর্ষ কনস্টিটিউশন সবাইকে দিয়েছে।
মুসলমানরা মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্ম পালন করবে, খ্রিস্টানরা নিজেদের ধর্ম খ্রিস্টান ধর্ম পালন করবে, জৈনরা জৈন ধর্ম পালন করবে, শিখরা পালন করবে, হিন্দুরা হিন্দুদের পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে। এটা ভারতবর্ষের সংবিধান। 1,45,000 শব্দের যে সংবিধান, সেটা ভারতবর্ষে বি.আর. আম্বেদকরের অধীনে যেটা হয়েছিল সেটাই দিয়েছে। এটা শুভেন্দু অধিকারীকে দেয়নি। শুভেন্দু অধিকারী সংবিধান বানায়নি। সংবিধান কতটুকু জানেন আমি জানি না, কিন্তু ঘটনাচক্রে ওনাকে কেউ দায়িত্ব দেয়নি, কোনো হিন্দু দায়িত্ব দেয়নি যে আপনি আমাদের প্রধান, আপনি দায়িত্ব নিন, আপনি সব কাজ এগিয়ে করুন, আপনার কথা মেনে আমরা হিন্দু ধর্ম পালন করব। তাহলে হিন্দু ধর্ম উনি জানেনই না। হিন্দু ধর্ম একটা ওয়ে অফ লাইফ, একটা চলছে, একটা ধারা, যেটা কোনোদিন কেউ ধ্বংস করতে পারে না, পারেনি, পারবেও না। কিন্তু আমার মনের ভিতরে হচ্ছে হিন্দু ধর্মটা। হিন্দু ধর্ম কোনো, হ্যাঁ আমরা পুজো করি, কিন্তু পুজো করি, আমরা ধর্ম শেখাই শান্তির বার্তা। আমরা কোনো জোর করে কাউকে অশান্তি, অস্ত্র দিয়ে কাউকে মারা, পেটা, জ্বালিয়ে দেওয়া, এগুলো কখনো করা হয় না হিন্দু ধর্মে। এগুলো হিন্দু ধর্মর বিপরীত জায়গায় যাচ্ছে। শুভেন্দু অধিকারীরা ধরলে এটা বিপরীত জায়গায় যাবে, আরও খুব স্পষ্টভাবে সেটা দেখা যাবে। সম্প্রতি দিলীপ ঘোষ একটা দা কিনেছেন এবং তিনি প্রকাশ্যে গলা টিপে দেওয়ার মতো কথা বলছেন। রাজনীতিবিদ হিসাবে দিলীপ ঘোষকে আপনার কেমন লাগে? দেখুন, যা বলছে, কিন্তু আমার বক্তব্য, একজন রাজনীতিককে দেখে না 4টে লোক আরও শেখে, এরপরই ভায়োলেন্সটা তৈরি হবে। যেটা আমি বললাম, এই মিষ্টি খাওয়ানোর গল্প, কুণাল ঘোষের কথাটা, একজন রাজনীতিককে দেখে ভারতবর্ষের মানুষ অনেকে শেখে বা জানে। তারা যখনই কিছু ভায়োলেন্ট কথাবার্তা বলে বা প্রভোকেটিভ কথাবার্তা বলে, তখন কিন্তু 4টে মানুষ ওটাতে কিন্তু ভীষণ মানে ইন্সপায়ার্ড হয়ে যায়, অনুপ্রাণিত হয়ে যায়। তখন তারা ঠিক ওই লাইনেই যায়, বা ভবিষ্যতের প্রজন্ম যারা রাজনীতিতে আসে তখন এটাতে, এইসব কথার থেকে একটু দূরে সরে আসা ভালো। রাজনীতি করলে মারপিট করে না। রাজনীতিটা কিন্তু অনেক বড় জায়গা, প্রচুর পড়াশুনো লাগে, পলিটিক্স লাগে, পলিটিক্সে পড়তে লাগে, তার মধ্যে প্রচুর পড়াশুনো ডেপতে লাগে। তার মধ্যে যদি আমি উল্টো পাল্টা আলটপকা মন্তব্য করতে থাকি, আমি বাকি জনগণের জন্য কী বার্তা রেখে গেলাম বা কী বার্তা দিচ্ছি, সেটা কিন্তু খুব স্পষ্ট করে বলা দরকার। ভালো বার্তা, সুন্দর বার্তা, আন্দোলনের বার্তা ঠিক দিই না, সেটা তো সুন্দরভাবে বলা যায়, মিষ্টত্ব থাকে, কিন্তু বাংলা ভাষাটার মধ্যে এমনি যথেষ্ট মিষ্টত্ব আছে। সেই বাংলা ভাষাটাকে যদি আমরা এত খারাপভাবে দেখাই, তাহলে আর বাংলা ভাষা বাঁচবে কোত্থেকে? কিন্তু একটা কথা পরিস্পষ্ট, নেতা হয়ে আমার নেতা কিন্তু যে নীতিকে নিয়ে এগিয়ে যায়, মারবো, পিটিয়ে দেবো, এই করে দেবো, আমার বাপের কিছু এইগুলো কিন্তু ভালো ভাষা নয়। এটা কিছু মানুষ হয়তো এটাকে গ্রহণ করবে, সবাই গ্রহণ করবে না, কিন্তু ভবিষ্যতের জন্য এই বার্তা ঠিক না। হীরেন মুখার্জিরা এইসব কথা বলতেন না, জ্যোতির্ময় ভট্টাচার্যরা এইসব কথা বলতেন না, অত সোমনাথ চ্যাটার্জিরা এইসব কথা বলতেন না। বিভিন্ন সময় তারা পার্লামেন্টে গেছেন, সিদ্ধার্থ রায়রা বলতেন না, অতুল্য ঘোষ বলতেন না। কিন্তু আজকে নতুন করে প্রতাপচন্দ্র কখনো বলেননি, কিন্তু আজকে এইসব মানুষ এইসব কথাগুলো বলে কী রাজনীতির বার্তাটা দিচ্ছেন? রাজনীতিটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এইসব ভাষাগুলো। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। ইংল্যান্ডের যে ঘটনা, এসএফআইয়ের পক্ষ থেকে যে বিক্ষোভে প্রদর্শন করা হলো, এটা নিন্দনীয়। বিদেশের মাটিতে ভারতবর্ষ এবং বাংলার নাক কাটা গেল। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তভাবে যে পরিস্থিতি সামাল দিয়েছেন, সেটা লক্ষণীয়। তবে কুণাল ঘোষের যে বাড়িতে মিষ্টি পাঠানোর যে বার্তা, সেটা কোনোভাবেই মানা সম্ভব নয় বলে অরিন্দমবাবু মনে করছেন। কারণ এই মিষ্টির যে রস, সেটা যদি ছিটকে বাইরে পড়ে যায়, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই এটা থেকে বিরত থাকার বার্তাও দিলেন তিনি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।